আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিয়ের দিন রাতে সদ্য বিবাহিত স্বামী ও তার কাজিন বেলাকে একসাথে আলিঙ্গনরত অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যায় ত্রয়ী মেহরোজ। তার পরনে এখনও বিয়ের লাল খয়েরি রঙের ভারী লেহেঙ্গা। অক্ষিকোটরে দৃশ্যমান দামি শুভ্র পাঞ্জাবি পরে বর সেজে সুদর্শন সেই যুবকটি যে তার সদ্য বিবাহিত স্বামী, তা মেনে নিতে হৃদয়ে অসহ্য দহন হচ্ছে ত্রয়ীর। সেই কলঙ্কিত স্থানে সে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, যন্ত্রমানবীর ন্যায় হেঁটে চলে তাদের জন্য সুসজ্জিত বাসর ঘরের দিকে। বাসর ঘর কথাটা ভাবতেই তাচ্ছিল্য ভরে ওঠে অংশুর মন। সেই বরাদ্দকৃত কক্ষ যেখানে সফল অ্যাডভোকেট সুপ্ত রেহনেওয়াজ ও তার মিসেসের জন্য বাসর সাজানো হয়েছে। কক্ষটির সামনে আসতেই আড়ষ্টতায় জড়িয়ে যায় অংশু। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বাসর ঘর অবধি নতুন বধূ একা এসেছে। এজন্য লজ্জায় সিটিয়ে যাচ্ছে ত্রয়ী। দরজার কাছাকাছি আসতেই ত্রয়ী দেখতে পায় সুপ্তের কাজিনরা সকলে বসে আছে। ওদের মধ্যে মিনি নামের একজন ত্রয়ীকে বলে ওঠে, এসো ভাবি এসো, যাও যাও জলদি রুমে ঢোকো, দেখো দেখো বাসর ঘর পছন্দ হয় কিনা। ওদের দুষ্টু মিষ্টি কথায় লজ্জায় মাথা নোয়ায় ত্রয়ী। সুপ্তের কাজিনরা ভেতরে প্রবেশের জায়গা করে দিল। ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করে সে। কক্ষের ভেতরে প্রবেশ করতেই মুখশ্রীর লজ্জাভাব অদৃশ্য হয়ে যায় ত্রয়ীর। অজানা কারণে অক্ষিকোটরে অশ্রু জমা হয়। মানসপটে ভেসে ওঠে সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য। হাত মুষ্টিবদ্ধ করে চোখ বোঝে ত্রয়ী। এদিকে আচমকা বেলা জড়িয়ে ধরায় অবাক হয়ে যায় সুপ্ত। কিন্তু বেলার অস্ফুট স্বরে বলা কথাখানা শোনার পরেই হেঁচকা টানে নিজের থেকে তাকে সরিয়ে দেয় সে। বেলার হাত এবার তার শক্ত হাতের মুঠোয় বন্দি। রাগে কঠোর হয়ে আসা মুখশ্রী দেখে শুকনো ঢোক গিলে বেলা। তার ভীত মুখশ্রী দেখে সুপ্তের রাগ কমার পরিবর্তে যেন তরতর করে বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে সে এক প্রকার চিৎকার করে বেলার দিকে প্রশ্ন ছড়ে, তোর মাথা ঠিক আছে বেলা? হোয়াট ওয়াজ ইউ ডুইং? আমি বিবাহিত এটা তোর জ্ঞাত হওয়ার পরে ও কিভাবে ভালোবাসার দাবি নিয়ে তুই আমাকে জড়িয়ে ধরিস? কথাটুকু সম্পন্ন করে মুঠোয় বন্দি হতো খানা ঝাড়া মেরে ছেড়ে দেয় সুপ্ত। তারপর গাটো গাটো পায়ে বেরিয়ে আসে বেলার রুম থেকে। বেলার মুখ নিঃসৃত আর একটা শব্দও সে কর্ণগোচর করবে না। বেলার রুমে সে এসেছে বেলার পাঠানো ভয়েস মেসেজ শুনে, যেখানে বেলা ভীত কণ্ঠে তাকে সাহায্যের জন্য তার রুমে আসতে বলেছে। তারপর যেই সুপ্ত রুমে আসলো অমনি বেলা তাকে জড়িয়ে ধরেছে। উক্ত ঘটনায় ক্রোধান্বিত হয়ে সুপ্ত তার নিজের কক্ষের দিকে পা বাড়ায়। হাতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে দেখে 1টা বেজে গেছে প্রায়। নিজ কক্ষের সামনে পৌঁছাতেই তাকে বিরাট কাজিন গোষ্ঠীর সম্মুখীন হতে হয়। তাদের দাবি সুপ্তকে ভেতরে প্রবেশের জন্য মোটা অঙ্কের টাকা দিতে হবে। কাজিনদের মাঝে সুপ্তের বোন তন্দ্রাও ছিল। সে সুপ্তকে স্পষ্টভাবে বলে দেয়, ভাইয়া, যদি আমাদের দাবি করা টাকার 1 পয়সাও তুমি কম দিয়েছো তো আজ তোমার বাসর ক্যান্সেল। আর যদি কোনোভাবে ভেতরে ঢুকেও পড়ো তাহলে। তন্দ্রার মুখের জবাব কেড়ে নিয়ে বাকি বাক্যটুকু নিজের মতামত অনুসারে সমাপ্ত করে দেয় বর্ণ। সুপ্ত ওদের সবার দিকে একে একে তাকায়। সকলেই মাথা নাড়িয়ে বোঝায় টাকা ছাড়া তারা এখান থেকে 1 পাও নড়বে না। সুপ্ত ওষ্ঠ কোণে সূক্ষ্ম হাসি বজায় রেখে ক্রেডিট কার্ড বের করে। তারপর বর্ণের হাতে তা ধরিয়ে দিতে ওরা সুপ্তকে ভেতরে প্রবেশ করতে দেয়। সুপ্ত ভেতরে প্রবেশ করে দরজা লক করতেই মেয়েলি কণ্ঠে তাচ্ছিল্যময় বাক্য কানে আসে, প্রেমিকা তাহলে সবে বিদায় দিল আপনাকে? শব্দের উৎস অনুসরণ করে তাকাতেই সুপ্তের চক্ষুদয়ে মুগ্ধতা বিরাজ করে। তার ঘরের বিশাল আরশির সামনে দাঁড়িয়ে বধূ সেজে দাঁড়িয়ে আছে ত্রয়ী। নবরাকে সুসজ্জিত খাটে উপবিষ্ট থাকার জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্তর মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা না দিলেও ত্রয়ীর প্রশ্ন মস্তিষ্কে এসে ঠেকল। ভ্রুযুগল কুঁচকে আসে তার। ত্রয়ী তখন বুকে হাত গুজে তার দিকেই তাকিয়ে, দু চোখে প্রশ্নের উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা।
সুপ্ত তার দৃষ্টিকে উপেক্ষা করে ত্রয়ীর মুখশ্রী জুড়ে দৃষ্টি বুলায়, তারপর বলে, বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক করা হারাম, আর তাই এই হারাম কাজ থেকে আমি দূরে থেকেছি। আর কিছু? তোমার প্রশ্নের উত্তর ক্লিয়ার? অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই দিস কোশ্চেন? সুপ্তের সত্য জবাবও ত্রয়ীর দেখা অসত্যের কাজে ফিকে হয়ে পড়ে। ফের তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে তার মুখে। তবুও ত্রয়ী শান্ত কণ্ঠে বলতে শুরু করে, মিথ্যে বলবেন না, আই নো দ্য ট্রু। আপনার কাজিন বেলার সাথে আপনার সম্পর্ক, তাই না? শেষাক্ত কথাখান বলার সময় ত্রয়ীর কণ্ঠ রাগে কাঁপছিল। ত্রয়ীর মুখে একথা যেন একদম আশা করেনি সুপ্ত। তার স্বাভাবিক মুখমণ্ডল হঠাৎ থমথমে হয়ে আসে। সুপ্ত কণ্ঠে বিষাদ ভাব এনে জিজ্ঞেস করে, কিসের ভিত্তিতে তুমি এই কথা বলছো ত্রয়ী? আপনাকে তাকে আমি একসাথে জড়াজড়ি অবস্থায় দেখেছি মিস্টার। আমার বলতেই ঘেন্না লাগছে এটা। বিয়ে নামক পবিত্র বন্ধনে যখন দুজন নারী পুরুষ আবদ্ধ হয়, তখন সেই সম্পর্ক হয়ে ওঠে পাকের মধ্যে জন্ম দেওয়া সদ্য পুষ্পিত পঙ্কজের ন্যায় পবিত্র, শুদ্ধ। তবে ত্রয়ী ও সুপ্তের সেই পবিত্র সম্পর্কের শুরুতেই যেন অবিশ্বাস জন্ম নিয়েছে ত্রয়ীর মনে। সুপ্ত রেহনেওয়াজকে ত্রয়ী সর্বপ্রথম দেখে আদালতে। মেডিকেল কলেজের এক মেয়ের রেপের কেসে ডিফেন্স লয়ার ছিল সুপ্ত। মেয়েটি ত্রয়ীর রুমমেট থাকায় সে সহ আরও 3 জন মেয়ে সেদিন উপস্থিত ছিল আদালতে। সেদিন সুপ্তের সাবলীল তেজিল কণ্ঠে বিমোহিত হয়েছিল ত্রয়ীর মন। অল্প বয়সেই ওকালতির দক্ষতায় সুনাম কুড়ানো সুপ্তের ওপর ক্রাসিত ছিল তার সহচারীরা। লম্বা সুঠাম দেহের সুদর্শন লয়ার সুপ্ত রেহনেওয়াজ ছিল মেয়েদের আড্ডাখানার প্রধান বিষয়বস্তু। তারপর হঠাৎ কিছুদিন আগে ত্রয়ীকে দেখতে আসা পাত্রের স্থানে স্বয়ং সুপ্তকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল ত্রয়ীর। তবে তার বাবা মা রাজি থাকায় সে বিয়েতে অমত করার কোনো অপশন পায়নি। বিখ্যাত রেহনেওয়াজ পরিবার থেকে আসা মেয়ের বিয়ের সম্বন্ধ ত্রয়ীর মধ্যবিত্ত বাবা মার না করার কোনো কারণ নেই। তার উপর পাত্র সুপুরুষ সুদর্শন বটেই। ত্রয়ীর কথায় সুপ্তর নিভে যাওয়া রাগ ফের জেগে ওঠে। বেলার বেহায়াপনার কারণেই যে আজ তার চরিত্র নিয়ে কথা উঠছে সেটা বুঝতে পেরে সমস্ত রাগ গিয়ে পড়ে বেলার ঘাড়ে। তবে এই মুহূর্তে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝি মেটানো দরকার। তাই সে ত্রয়ীর উদ্দেশ্যে বলতে শুরু করে, লিসেন ত্রয়ী, তুমি যা দেখছো তা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বেলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার উচিত ছিল যা বোঝাবেন তাই বুঝবে টাইপের মেয়ে বিয়ে করা, তাহলে আপনাকে আজকে এরকম ফ্যাসাদে পড়তে হতো না। ত্রয়ীর প্রতিটি শব্দে যে রাগের বর্ষা নির্গত হচ্ছে তা বেশ বুঝতে পারছে সুপ্ত। ত্রয়ীর দৃষ্টি রাগান্বিত মুখশ্রী দেখে যে সে একদমই নিরহ টাইপের মেয়ে নয় তা বুঝতে একদমই কষ্ট হচ্ছে না সুপ্তের। তবে মেয়েটা কি এবার বেশি বাড়াবাড়ি করছে না? মায়ের পছন্দ করা মেয়ের মুখে তার চরিত্র নিয়ে ভুলভাল কথা শুনে সুপ্তের সেই সুপ্ত রাগী স্বভাব ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা তার প্রফেশনাল লাইফে লুকায়িত। এদিকে ত্রয়ী চুপ করে থাকার মেয়ে নয়, তার জবান আবার চলছে। আপনি একই সাথে দুটো মানুষের জীবন নষ্ট করছেন মিস্টার রেহনেওয়াজ, আমার আর আপনার সো কল্ড প্রেমিক। হাতের আঙুল সুপ্তের দিকে উঁচিয়ে কথা বলছিল ত্রয়ী। হঠাৎ সুপ্তর সেই হাত ধরে পেছনে নিয়ে দুহাতে ত্রয়ীর দুহাত চেপে ধরে। বিস্ময়ে কথা বলা বন্ধ হয়ে যায় ত্রয়ীর। সুপ্তের বুক বরাবর হাইট হওয়ায় সে মাথা উঁচিয়ে তাকিয়ে ওষ্ঠদ্বয়ের মাঝে কিঞ্চিত ফাঁক সৃষ্টি হয়েছে বিস্ময়। ত্রয়ীর হাত দুটোই আরও চাপ দিয়ে সুপ্ত বলে ওঠে, I say this is lie. That means it really lie. ত্রয়ী, no matter what you think, তোমার চোখে দেখা কানে শোনা সব ভুল, সব। সুপ্তের দাঁতে দাঁত চেপে বলা কথাটাই যেন ত্রয়ীর অন্তরাত্মা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলবে তার আগেই সুপ্তের এক হাত তার ওষ্ঠ চেপে ধরে। সুপ্ত এবার ফিসফিসিয়ে বলে ওঠে, No more words, মিসেস সুপ্ত রেহনেওয়াজ, no more words. কথাটা শেষ হতেই সুপ্ত ত্রয়ীকে তার বাঁধন থেকে মুক্ত করে দেয়। মাথায় থাকা শুভ্র বর্ণের পাগড়ি ছুঁড়ে মারে ফুলে ফুলে সজ্জিত বিছানায়। এক নিমেষে বিছানার মধ্যে লাল গোলাপের পাপড়ির মাঝে সাদা পাপড়ি দিয়ে লেখা সুপ্ত প্লাস ত্রয়ী অস্তিত্বহীন হয়ে যায়।
আচমকা বিকট শব্দে দরজায় আওয়াজ হতেই ত্রয়ীর বোধগম্য হয় সে চলে গেছে কক্ষের বাইরে। বাহিরের শীতল হাওয়া হঠাৎ উত্তপ্ত হয়ে ঝড়ো হাওয়ায় পরিণত হয়। বৃষ্টি আগাম বার্তা নিয়ে তারা বয়ে বেড়াচ্ছে। সেই ঝড়ো হাওয়া গায়ে মাখিয়ে সুপ্তর অন্তঃসত্ত্বা বলে ওঠে, অন্যের নামে মিথ্যা মামলা চুকানো সুপ্ত রেহনেওয়াজ তোর নামেই মিথ্যে মামলা ঠুকে দিল তোর সদ্য বিবাহিত স্ত্রী। এর মীমাংসা তুই কিভাবে চুকাবি? বাইরের ঝোড়ো হাওয়া বৃষ্টি আসার পূর্বাভাস নিয়ে আসছে। কিছু সময় অন্তর অন্তর বিদ্যুৎ চমকানোতে সেকেন্ডের জন্য আলোকিত হয়ে উঠছে প্রকৃতি। বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টে সে সবই লক্ষ্য করছে সুপ্ত। আচমকা সকল আগাম বার্তা সঠিক প্রমাণ করে বৃষ্টি এসেই গেল। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকায় বৃষ্টির কণার ছিটায় একটু একটু করে পাঞ্জাবি ভিজতে শুরু করে সুপ্তের। বাহিরের ঝড় ক্রমশ বাড়লেও তার ভেতরের ক্রোধের ঝড় শেষ হতে শুরু করেছে। আচমকা ঠোঁট একদিকে বাঁকিয়ে ক্ষীণ হাসে সে। এরকম তেজস্বী প্রতিবাদী রমণীর সন্ধানেই ছিল তার মন, যার কণ্ঠ নিজের অধিকার আদায়ের স্বতন্ত্র, কথার পিঠে উপযুক্ত উত্তর দিতে সক্ষম। বেলা তাকে জড়িয়ে ধরেছে, তার এক ঝলক হয়তো দেখেছে ত্রয়ী, তাই এরূপ প্রতিক্রিয়া। নয়তো সম্পূর্ণ ঘটনা সে দেখলে সুপ্তকে মিথ্যে দোষারোপ করত না। সুপ্ত বুঝল তার বউয়ের দোষ নেই। ইভেন ত্রয়ীর জায়গায় যদি সুপ্ত থাকতো তবে হয়তো ইতিমধ্যেই ত্রয়ীকে ক্রোধান্বিত ভস্ম করে দিত। বৃষ্টির পানিতে যখন সুপ্ত প্রায় অর্ধ ভেজা, তখন সে বারান্দা থেকে সরে তার নিজ কক্ষের দিকে প্রস্থান করে। বারান্দার কাছাকাছি তার রুম, তাই রাত বিরাতে যখনই মেজাজ ঘেটে থাকে তখনই এখানে এসে দাঁড়ায় সুপ্ত। এখানে আসা শীতল সতেজ বাতাস রাগী স্বভাবের সুপ্তের সমস্ত রাগ শুষে নেয়। সুপ্ত রুমে এসে এবারেও ত্রয়ীকে বিছানায় দেখতে পায় না। পুনরায় কপাল কুঁচকে আসে তার। তবে পুরো ঘরে একবার চোখ বুলাতেই ফোঁস করে একটা শ্বাস ফেলে সে। বিছানা বরাবর সোজা রুমের দেওয়ালে হেলান দিয়ে শুয়ে আছে ত্রয়ী। পরনে তখনও লেহেঙ্গা রয়েছে। ধীর পায়ে হেঁটে ত্রয়ীর নিকট আসে সুপ্ত। ঘুমে আচ্ছন্ন থাকায় ঘাড় একদিকে বেঁকে আছে ত্রয়ীর। হাঁটু মুড়ে মেঝেতে বসে সুপ্ত চোখ বুলায় ত্রয়ীর ঘুমন্ত মুখশ্রীতে। খুঁটিয়ে দেখতেই সুপ্ত অনুভব করে মেয়েটার মুখশ্রীতে মেকআপের কোনো আস্তরণ নেই। কালো পাপড়িতে ঘেরা আখি পল্লবের কাজলের ছোঁয়া হয়তো কান্নার জন্য লেপটেছে তার সামান্য। ওষ্ঠ দুটোই কালো খয়েরি রঙের লিপস্টিকের ছোঁয়া, কপালে ছোট লাল টিপ, ব্যাস এতেই নববধূ অপূর্ব রূপসী প্রতিলক্ষিত হচ্ছে। সুপ্ত হঠাৎ করে ত্রয়ীকে কোলে তুলে নেয়। হাত ভর্তি চুরি ঝংকার দিয়ে আওয়াজ তুলতে তাতে ত্রয়ীর ঘোর লাগানো মুখশ্রী থেকে এবার দৃষ্টি সরিয়ে বিছানার দিকে এগোয় সুপ্ত। সন্তর্পণে ত্রয়ীকে বিছানায় শুয়ে দেয়। তারপর ত্রয়ীর মুখের ওপর এসে থাকা এলো চুল গুজে দেয় কানের পিঠে। ভাগ্যিস ত্রয়ী ঘুমে নত সুপ্তের পবিত্র ছোঁয়াকে অপবিত্রের ট্যাগ লাগিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিত। সুপ্ত ত্রয়ীকে রেখে কাবার থেকে একটা টি শার্ট বের করে নিয়ে ওয়াশরুমে ঢোকে। বেরিয়ে আসে 10 মিনিটের মাথায় বের হয়ে আসে সে। তারপর বিছানার কাছে এসে ত্রয়ীর বিপরীত পাশে একদম বিছানার কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। মিনিটের ব্যবধানে ত্রয়ীর দিকে ফিরে থাকায় সুপ্ত। ঘণ্টাখানেক আগের তেজস্বী মুখশ্রী এখন নিষ্পাপ বাচ্চাদের ন্যায় দেখাচ্ছে। আর একটু ভালো করে দেখতেই সুপ্ত খেয়াল করে ত্রয়ী সরু নাকের মাথায় ছোট লালচে একটা তিল। সে কিছু দেখে না। চট করে চোখ দুটি বন্ধ করে নিদ্রায় তলিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, নয়তো তার বধূ সাহেব আর নিষ্পাপ সত্তা তার ঘুম হারাম করে দেবে চিরতরে। সারা জীবন অন্যের মামলা সলভ করলে, আর শেষমেশ তোকেই মিথ্যা মামলার আসামি বানিয়ে দিল তোর বউ। কথাখানা বলেই সুপ্তের ফোন কলের ওপাশের ব্যক্তিটি হাসতে লাগলো। তার হাসির শব্দ কানে আসতেই যেন বিরক্ত হলো সুপ্ত। চোখে মুখে বিরক্তির রেশ বজায় রেখেই সুপ্ত বলল, হ্যাঁ যাব ভাবছি। বিয়েতে তো কোনো অনুষ্ঠান করলি না, রিসেপশন করছিস, এটাতেই গিয়ে মনকে সান্ত্বনা দিতে হবে। কথাটুকু বলে ফোঁস করে আফসোসের শ্বাস ফেলে রিক্ত। সুপ্ত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে রিক্তকে বিদায় জানিয়ে কল কেটে দেয়। তখনই নূপুরের ঝুনঝুন আওয়াজ কর্ণগোচর হয় তার। শব্দের উৎস অনুসরণ করে ওয়াশরুমের দরজার দিকে তাকায় সুপ্ত।
গাঢ় খয়েরি রঙের শাড়ি বাঙালি ধরনে পরে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে ত্রয়ী। সদ্য স্নান করা, একদম স্নিগ্ধ লাগছে তাকে। সেদিন তাকিয়ে সেকেন্ডের জন্য সুপ্তের দৃষ্টি আটকায়। সে বেলকনিতে থাকায় তাকে দেখেনি ত্রয়ী। সে আপন মনেই দর্পণের সামনে দাঁড়ায়, তারপর মাথা থেকে তোয়ালে খুলে পাশে একটি চেয়ারে ঝুলিয়ে রাখে। মাথা থেকে তোয়ালে খুলে রাখতেই তার দীঘল কেশ উন্মুক্ত হয়, ঈষৎ কোঁকড়ানো চুল এসে কোমর ছোঁয়। বাঙালি ধরনের শাড়ি পরায় ত্রয়ীর পেটে বাপাস অনেকটাই উন্মুক্ত হয়ে আছে। ত্রয়ী সুটকেস থেকে সাদা রঙের চুড়ি বের করে হাতে পরে, রিনরিনে আওয়াজ ছড়িয়ে পড়ে তাতে। ছোট একটা লাল টিপ কপালে পড়তেই সুপ্তের পায়ের আওয়াজ শুনে অল্প চমকে ওঠে ত্রয়ী। সুপ্ত তার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, সকাল সকাল গোসল করে কি বোঝাতে চাইছো? কাল রাতে তোমার আমার তুমুল ভালোবাসা বাসি হয়েছে। স্নান করে আসার পর ত্রয়ীর সতেজ হয়ে ওঠা মন সুপ্তের কথায় বিষিয়ে ওঠে। বিশাল ড্রেসিং আয়নায় তাদের দুজনের প্রতিবিম্বই বেশ ভালো করে দেখা যাচ্ছে। ত্রয়ী আয়নার মধ্য দিয়েই সুপ্তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়, তারপর কটমট করে বলে ওঠে, মানছি আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাক স্বাধীনতা রয়েছে আপনার, তার মানে এই না আপনি আমার যা ইচ্ছে তাই বলবেন। ত্রয়ীর কথায় সুপ্ত নিষ্পাপ ভঙ্গিতে তাকায়, আর শীতে ত্রয়ীর প্রতিবিম্বের দিকে তাকিয়ে সেও বলে ওঠে, যদি তুমি সত্য মিথ্যা না জেনে আমাকে যাচ্ছে তাই বলতে পারো, তাহলে আমিও তোমাকে বলতে পারি। এতক্ষণ চুল আঁচড়াচ্ছিল ত্রয়ী। সুপ্তের কথায় তার হস্ত থামে। এবার সে চিরুনি ড্রেসিং টেবিলের ওপর রেখে সরাসরি সুপ্তের দিকে ফিরে চায়। সুপ্তের পরনে কালকে রাতের টি শার্টই রয়েছে। সুপ্ত গম্ভীর হয়ে ত্রয়ীর দিকে তাকিয়ে আছে। ত্রয়ী সোজাসুজি সুপ্তের চোখের দিকে চায়, তারপর বলে, যখন নিজেকে নির্দোষ দাবি করছেন তখন প্রমাণও করে দেখান। বেশ, তাই হবে। তখনই দরজায় কেউ নক করে। সুপ্ত উচ্চস্বরে কে বলে প্রশ্ন করলে তন্দ্রার কণ্ঠ ভেসে আসে, ব্রেকফাস্টের জন্য সবাই ডাইনিংয়ে অপেক্ষা করছে, জলদি আসো ভাইয়া। কথাটুকু বলে তন্দ্রা প্রস্থান করলে সুপ্ত ত্রয়ীর দিকে তাকিয়ে বলে, 10 মিনিটের মধ্যে আসছি, অপেক্ষা করো, দুজনে একসাথে নিচে যাব। কথাখান বলে সুপ্ত কাবাড থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। সে চোখের হারাল হতেই ভেঙচি কাটে ত্রয়ী। তারপর বেলকনিতে দাঁড়িয়ে মাকে ফোন দেয়। ব্রেকফাস্ট শেষ করতেই 9:30 বেজে গেছে। সুপ্ত রুমে এসে বিছানায় একটু বসেছে সবে, তখনই ত্রয়ী অপ্রসন্ন মুখ নিয়ে রুমে হাজির হয়। এতক্ষণ সে সুপ্তের মায়ের রুমে ছিল। ত্রয়ী রুমে আসলে সুপ্ত এক পলক তাকিয়ে দেখে কেবল, ফের তাকাতেই দেখে ত্রয়ীর হাতে একটা শাড়ির প্যাকেট। গোল্ডেন রঙের কাঞ্জিবরম শাড়ির দিকে তাকিয়ে আছে সে মূলত অপ্রসন্ন। তাকে পরনের শাড়ি পাল্টিয়ে আবারও এই শাড়ি পরতে হবে। তার উপর শাশুড়ি ভালো করে বলে দিয়েছেন গয়নাও পরতে হবে। ত্রয়ী এবার রাগান্বিত মুখ নিয়ে সুপ্তের দিকে তাকায়। সে যে রুমে এসেছে এতে কোনো ভ্রুক্ষেপই নেই তার। সে তার মতো মোবাইলে মগ্ন হয়ে আছে। ত্রয়ী উঁচু গলায় বলল, মা আপনাকে কিছুক্ষণের মাঝে রেডি হয়ে নিচে যেতে বলেছে। সুপ্ত এবার ত্রয়ীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শুনেছি। ত্রয়ী তখনও সুপ্তের দিকে তাকিয়ে। সুপ্ত দৃষ্টি না সরিয়ে এবার ত্রয়ীকে ভালোভাবে দেখে। সাজসজ্জাহীন মুখে, কপালে কেবল ছোট একটা লাল টিপ। মুখে কী কারণে রাগী ভাব তা জানে না সুপ্ত। বাঙালি স্টাইলে পরা শাড়িতে একদম আগেরকাল দিনের সিনেমার রূপসী নায়িকাদের মতো লাগছে। দেহে গয়না বলতে কেবল নাকে ছোট পাথরের নাকফুল, এক কথায় স্নিগ্ধ মায়াবী একখানা মুখশ্রী। তার দেখার মাঝেই ত্রয়ী রেগেমেগে বলে ওঠে, ধুর, আমাকে আবার শাড়ি পাল্টাতে হবে, ভালো লাগে না, ধুর। তারপর সুপ্তের দিকে একবার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। সুপ্তের মন হঠাৎ বলে ওঠে, আপনাকে নব নব রূপে দেখার জন্য সহস্র অগ্নিদৃষ্টিও সহনীয় বধূ সাহেবা। খোশ আলাপে কলরিত ড্রয়িং রুম হঠাৎই নিশ্চুপ হয়ে গেল। তাতে ভেসে আসলো নূপুরের সূক্ষ্ম রিনঝিন আওয়াজ। সোনালি রঙে মোড়ানো নববধূ ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার পাশে রয়েছে মিনি আর তন্দ্রা। তারা হাসি হাসি মুখে থাকলেও লজ্জায় কুণ্ঠিত ত্রয়ী।
গোল্ডেনের সাথে হালকা গোলাপি মিশেল চুড়ি ভর্তি হাত পেটের সামনে এনে রাখা। সর্বশেষ সিঁড়ি পার করে নিচে নামতেই সুপ্তের মা অর্থাৎ ত্রয়ীর শাশুড়ি মা মিসেস সুরিদ রেহনেওয়াজ ত্রয়ীর সামনে এসে দাঁড়ায়। ভদ্রমহিলা হালকা আকাশী বর্ণের শাড়ি পরেছেন। ত্রয়ীর থুতনি ধরে লজ্জায় নোয়ানো মুখশ্রী সামান্য উঁচু করে এক প্রস্তর হেসে মাশাআল্লাহ শব্দখানা উচ্চারণ করেন তিনি। বিনিময়ে একটা অকৃত্রিম মিষ্টি হাসি ফুটে ওঠে ত্রয়ীর মুখে। মিসেস সুরিদ ত্রয়ীকে এক হাতে আগলে নিয়ে ত্রয়ীর মুগ্ধ হয়ে শাশুড়ির দিকে ফিরে চায়। শাশুড়ির গায়ের সাদা রং পেয়েছে সুপ্ত, তবে চেহারা বেশিরভাগ মেলে ওর শ্যাম বর্ণের শ্বশুরের সাথে। মিসেস সুরিদ ত্রয়ীকে আগলে নিয়ে বর ও বধূর জন্য নির্ধারিত আসনে এসে দাঁড়ায়। তারপর ত্রয়ীকে সেখানে বসিয়ে সকলের সামনে ত্রয়ীর পরিচয় করিয়ে দেয়। যদিও এতক্ষণে সকলের কাছে স্পষ্ট উনিই মিসেস সুপ্ত রেহনেওয়াজ। এত মানুষকে ছাড়িয়ে ত্রয়ীর দৃষ্টি একটা মুখকেই খুঁজছে, তবে চোখের সম্মুখে কিছুতেই পড়ছে না সেই সুদর্শন মুখ। কাঙ্ক্ষিত মুখটিকে না পাওয়ায় ত্রয়ীর বাঁকানো ভ্রুজোড়া আরও বেঁকে গেছে। যখন ত্রয়ী প্রায় আশাহত, তখনই ড্রয়িং রুমের এক কোনায় কাঙ্ক্ষিত মুখটিকে দেখতে পেয়ে আপনা আপনি ওষ্ঠ চিরে হাসি বেরিয়ে আসে তার। যেমন করে শিশু তার হারানো খেলনা পুনরায় খুঁজে পেলে চোখ মুখ উজ্জ্বল করে হাসে, ঠিক তেমনই। তবে উজ্জ্বল মুখশ্রী কালো হতে সময় নেয় না। সুপ্তের থেকে কিছুটা দূরেই বেলা দাঁড়িয়ে, আর সুপ্তের দিকেই তাকিয়ে আছে বেলার চোখ জোড়া। সুপ্ত তার দিকে পিঠ ফিরে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। মুহূর্তেই ত্রয়ীর হাস্যোজ্জ্বল মুখে রাগের আভাস ফুটে ওঠে। আচ্ছা ভাই, তোর বউ ওখানে একা একা বসে আছে আর তুই এখানে আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিস? রিক্তের কথাই ত্রয়ীর দিকে ফিরে চায় সুপ্ত। এতক্ষণ ত্রয়ীকেই ত্রয়ীর নজর বাঁচিয়ে দেখেছিল ও। সুপ্ত দূর থেকে দেখেও বুঝেছে মেয়েটা আজকেও কোনো মেকআপ করেনি, কেবল লম্বা লম্বা পাপড়ি ঘেরা চোখ ভর্তি কাজল, ঠোঁটে ম্যাট লিপস্টিক, কানটানা ঝুমকা আর তার দীঘল চুলের বেনিতে বেলি ফুলের মালা পেঁচানো। ব্যাস, এতেই সকলের নজরে নিজের জন্য মুগ্ধতা তৈরি করার জন্য যথেষ্ট ত্রয়ী। ত্রয়ীর মুখশ্রীতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে সে, কিন্তু গেস্ট এসে কথা বলতেই মুখে ফুটে উঠছে সৌজন্যমূলক হাসি। ত্রয়ীর থেকে মুখ ফিরিয়ে রিক্তকে বলে, আমাকে সবাই চেনে, কিছুক্ষণ ওকেই দেখুক। ব্যাককলের মতো কথা বলিস না, যা তুইও যা। রিক্ত এক প্রকার জোর করে সুপ্তকে ত্রয়ীর ওখানে পাঠিয়ে দেয়। সুপ্তকে আসতে দেখে মিসেস সুরিদ বলে ওঠেন, তোকেই খুঁজছিলাম, কোথায় ছিলি এতক্ষণ? এখানেই। জবাব দিয়ে ত্রয়ীর সাথে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ে সে। এক পলক ত্রয়ীর দিকে তাকিয়ে দেখে হাতের চুড়ির দিকে তাকিয়ে আছে সে। থমথমে সুন্দর মুখশ্রীতে নাকের পাথরের নাকফুলটা জ্বলজ্বল করছে। সুপ্ত ওর দিকে তাকিয়ে সুপ্ত দুষ্টু হেসে বলল, মিস করছিলে আমায়? ত্রয়ী এবার ঘাড় বাঁকিয়ে সুপ্তের পানে চায়। কাজলে ডুবানো হরিণ চোখ দুটিকে অবলোকন করে সুপ্তের মনে হলো কেউ তার হৃৎপিণ্ড বরাবর বাঁধ ছুড়ল। যেমন গহীন বনে মৃগয়ার রাজা হরিণকে বিদ্ধ করে তীর দিয়ে, তেমনি ত্রয়ী তার চক্ষু দিয়ে সুপ্তের হৃদয়কে ছিন্ন ভিন্ন করল। সুপ্তকে সেই অনুভূতি জোয়ারে বিদ্ধ রেখেই ত্রয়ী বলল, আপনাকে মিস করা ও দেখার জন্য অনেকেই আছে। নিষ্প্রভ গলায় কথাটা বলে ত্রয়ী সোজা তাকায়। তার উত্তর শুনে সুপ্ত তার অনুভূতিকে পজ রেখে ভ্রু কুঁচকায়। ত্রয়ী এবার সামনে তাকিয়েই বলে, আমি আপনার অফিসিয়ালি ম্যারিড ওয়াইফ, প্রেয়সী নই যে অল টাইম আপনাকে মিস করবো আমি। এবার কথা বলার ধরন পাল্টেছে ত্রয়ীর, কণ্ঠ হয়েছে কঠোর। সুপ্ত কিছু বলতে যাবে তখনই একজন গেস্ট এসে পড়ে সেখানে। ত্রয়ী নিজের থমথমে মুখকে আড়াল করে হাস্যোজ্জ্বল মুখোশ পরে নেয়। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। তারপর কথা শেষে ভদ্রমহিলা বলে ওঠেন, বেস্ট উইশেস ফর ম্যারেজ মিস্টার সুপ্ত অ্যান্ড মিসেস। ত্রয়ীর নাম হয়তো ভদ্রমহিলার জানা নেই, তাই বাক্যের মাঝখানে সে আটকে যায়। তখনই সুপ্তের ভরাট কণ্ঠস্বর ভেসে আসে, মিসেস ত্রয়ী সুপ্ত রেহনেওয়াজ। ও ইয়া অ্যান্ড মিসেস ত্রয়ী সুপ্ত রেহনেওয়াজ। ভদ্র মহিলাটি কতটুকু বলে প্রস্থান করতেই ত্রয়ী সুপ্তের পানে ফিরে যায়।
সুপ্ত সোজা তাকিয়েই বলে, অর্ধাঙ্গিনীকেই প্রেয়সী হিসেবে হৃদয়ে স্থান দেবে বলেই শুদ্ধ পুরুষ বিবাহের পূর্বে কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখায় না। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডিড। কথাখান কর্ণগোচর হওয়ার পরেই সুপ্তের দিকে তাকায় ত্রয়ী অল্প স্বল্প মুগ্ধতায়। দিবসের দ্বিপ্রহর শুরুর পথে প্রায় ড্রয়িং রুমটাতে তেমন একটা লোকজন নেই এখন। ত্রয়ীর আশেপাশেও মুরব্বীদের ভিড় নেই। ত্রয়ী হঠাৎ আসন থেকে দাঁড়ায়। প্রায় টানা 2 ঘন্টা বসে থাকায় কোমর টনটন করছিল এতক্ষণ। ত্রয়ীকে কেউ কিছু বলছে না দেখে সে নিজের মতো হেঁটে বেলার সামনে এসে দাঁড়ায়। বেলা হঠাৎ তার সামনে ত্রয়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভড়কায়। প্রথম কথোপকথন ত্রয়ী শুরু করে, বুকে 2 হাত গুজে, মুখে একরাশ হাসি ফুটিয়ে প্রশ্নবোধক চেহারা করে বলে ওঠে, বেলা, হ্যাঁ। কেমন আছো বেলা? ত্রয়ীকে এভাবে জিজ্ঞেস করতে দেখে বেলা ভ্রু কুঁচকে বলে ওঠে, ভালো। হোয়াট অ্যাবাউট ইউ, তোরি? ত্রয়ী ওর নাম ধরে ডাকার মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করছিল। সে ভ্রুকুটি করে হাতের আঙুল দিয়ে বেলার দিকে ইশারা করে বলে ওঠে, তুমি সুপ্তের থেকে বড়? ত্রয়ীর প্রশ্নে বিরক্ত বোধ করে। এমনিতেই তো তার সুখ আস্ত গিলে খেয়ে আছে এই মেয়ে, তার উপরে সব উল্টাপাল্টা প্রশ্ন। সুপ্তের মাঝেও বসার জায়গায় এই মেয়ের বসা হয়েছে দেখে তার হৃৎপিণ্ড জ্বলে যাচ্ছে। বেলা গা ঝাড়া দিয়ে বলে, অবশ্যই আমি ছোট ওনার থেকে। কি যাতা প্রশ্ন! বেলার আচরণে ত্রয়ীর মস্তিষ্ক যেন বন্যি শিখা জ্বলতে শুরু করে। কৃত্রিম হাসিতে ছেয়ে থাকা মুখশ্রী কঠোর হয়ে আসে। শক্ত কণ্ঠে খানিক জোরালো ভাবেই সে বেলাকে বলে ওঠে, মিনি, তন্দ্রা, বর্ণ, ওরা সবাই আমায় ভাবি ডাকে। তুমি আমাকে ভাবি ডাকার প্রয়োজন বোধ করছো না? বেলা কিছু বলার আগেই ত্রয়ী ফের বলে, যাই হোক, তোমার মুখে ভাবি ডাক শোনার জন্য মরেও যাচ্ছি না আমি। এটা বলো, কালকে রাতে তুমি আর উনি আলিঙ্গনরত অবস্থায় কি করছিলে? ত্রয়ীর কথায় তরাক করে চায় বেলা। সে ত্রয়ীর মুখে এরকম কথা একদমই আশা করেনি। বেলা কিছু বলবে তার আগেই ত্রয়ী মুখে মেকি হাসি ফুটিয়ে বলে ওঠে, আবার এটা বলো না যে কাজিনকে জড়িয়ে ধরে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছিলে। বেলা মুহূর্তের মাঝেই যেন হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে। মনে মনে শয়তানি হাসি হাসে সে। ত্রয়ীকে মনে মনে বোকামের সম্বোধন করে উপহাসও করে। তারপর মাথা নিচুতে রেখেই বলে ওঠে, ইউ লাভ ইচ আদার? বাক্যখানা শ্রবণ করার পর ত্রয়ীর মুখের কোনো পরিবর্তন না হলেও জুড়তে থাকা হৃদয়টা আবার পুনরায় ভেঙে যায়। বেলা কোনা চোখে ত্রয়ীর দিকে চায়। ত্রয়ী কোনো কথা না বলে বেলার সামনে থেকে প্রস্থান করে। খুব বড়সড় তাচ্ছিলের হাসি হেসে ওঠে তার মন। তারপর পুনরায় আগের জায়গায় গিয়ে ধপ করে বসে পড়ে সে। সে বসতেই মিনি এসে বসে ওর পাশে, মজা করে বলে ওঠে, ভাইয়াকে মিস করছো ভাবি? হুম হুম। ত্রয়ী কিছু না বলে উপরে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নেয়। তারপর তন্দ্রার দিকে তাকিয়ে বলে, একটা কথা কি জানো, যারা অভিনয় করে পর্দায় শুধু তাদেরকেই পুরস্কার দেওয়া হয়, কিন্তু যারা বাস্তব জীবনে অভিনয় করে তাদেরকে আমরা চিনতেও পারি না। কিন্তু তারা সেই সব অভিনেতাদের থেকেও কোনো অংশে কম নয়। তন্দ্রা ত্রয়ীর এই কথা বলার উদ্দেশ্য কি অনুধাবন করতে পারে না, তবে কথাগুলো যথার্থ বলে বড়সড় একটা হুম বলে। বাড়ির পাশে অনেকটা জায়গা নিয়ে গার্ডেন, ওখানেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে সুপ্ত। সবে ফোন স্ক্রল করছিল, কারো আসার শব্দ ভেসে আসে তার কোণে। চোখ তুলে দেখে বেলা গুটি গুটি পায়ে এদিকেই আসছে। সুপ্তের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে। কৃষ্ণবর্ণের কোটের মাঝ থেকে শুভ্র রংটা উকি দিয়ে সুদর্শন পুরুষটিকে আরো সুদর্শন করে দিয়েছে। বেলা কাছে এসে বলে ওঠে, সুপ্ত আপনি? ভাইয়া বলে সম্বোধন করো, নয়তো কথা বলিস না। সুপ্তের সোজাসাপটা বারণে বেলার মুখ কালো হয়ে আসে, কিন্তু সুপ্তের সাথে সে কথা না বলে থাকতে পারবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া বলে সম্বোধন করে কথা শুরু করে। কোনো কিছুর জবাব দেওয়ার আগে সুপ্ত বলে, তোকে আমি কখনো বলেছি আমার তোকে ভালো লাগে কিংবা আমি তোকে ভালোবাসি? বেলা অতি কষ্টের সহিত দুপাশে মাথা নাড়ায়। বেলার ঋণাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর সুপ্ত আলগোছে বাঁকা হাসে। বেলা তারপর বলে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন সুপ্ত ভাইয়া?
কথা শেষ হতেই নূপুরের আওয়াজে সুপ্ত সামনে আর বেলা পেছনে চায়। ত্রয়ী ওদের সামনে আসতেই বেলা চলে যায়, তবে নিক্ষেপ করে চায় বিষাক্ত দৃষ্টি। এমনিতে সে সুপ্তের সাথে কথা বলার তেমন সুযোগ পায় না, আর এখন তো কথা বলার মাঝে বিঘ্ন ঘটানোর মানুষও হাজির। বেলা চলে যেতেই ত্রয়ী বলে ওঠে, আপনাদের প্রেমালাপে বিঘ্ন ঘটানোর কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু মা আমাকে দিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছে। কথাটুকু শেষ করে ত্রয়ী এক পলক সুপ্তের দিকে চোখ তুলে চায়। সুপ্ত ওর দিকেই দেখছিল। সেভাবেই তাকিয়ে সুপ্ত বলে ওঠে, তুমি বলেছিলে না প্রমাণ চাও, নেই নাও প্রমাণ। কথাখান বলে সুপ্ত হাতে ধরে রাখা মোবাইল ফোনটা ত্রয়ীর দিকে বাড়িয়ে দেয়। রেকর্ড করবে বলেই সুপ্ত বেলাকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল। ত্রয়ী ফোন দিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিতেই তার ওপর সুপ্তের দৃষ্টি বর্ষিত হয়। মুখশ্রী জুড়ে বিচরণ করছে সুপ্তের দুটি চোখ। থুতনি থেকে শুরু করে কপালের টিপ সব খুঁটিয়ে দেখছে সে। এখনো কপালে ছোট একটা লাল টিপ পড়েছে ত্রয়ী, তবে সকালের তুলনায় বড়। সকালেরটা এর চেয়ে আরো ক্ষুদ্র আকৃতির ছিল। সুপ্ত হঠাৎ করে খেয়াল করলো মাঝখান দিয়ে করা সিঁথিতে টিকলি মিসিং। টিকলি পড়লে মেয়েটাকে কেমন দেখাতো ভাবতেই সুপ্ত হঠাৎই ত্রয়ীর কপালে লাল একটা মাঝারি সাইজের বিন্দু। সুপ্ত সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখলো সেটা ত্রয়ীর কপালে বিচরণ করতে করতে স্থির হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার থেকে পুরো 1 হাত দূরত্বে দাঁড়ানো ত্রয়ীর কোমরে হাত রেখে নিচের দিকে টেনে আনে সুপ্ত। আকস্মিক ঘটনায় ত্রয়ীর হাত থেকে সুপ্তের মোবাইল হাত থেকে সোজা ভূমির দিকে পতিত হয়। আচমকা এমন হওয়ায় ত্রয়ী ভারসাম্য বজায় রাখতে সুপ্তের গলার দিকটা সজোরে খামচে ধরে। তার 1 সেকেন্ডের মাথায় ড্রয়িং রুম থেকে গার্ডেনে আসার দরজার পাশে রাখা ফুলদানি বিকট শব্দে ভেঙে যায়। অস্বাভাবিক আকার ধারণ করে ত্রয়ীর দুটি নেত্র। ভাঙা ফুলদানিটার দিকে তাকিয়ে সুপ্ত অনুধাবন করে এই নিক্ষিপ্ত গুলি ছিল ত্রয়ীকে প্রাণে মারার জন্য। গম্ভীর মুখে ত্রয়ীর কোমরে থাকা হাত দিয়ে কোমরে অজান্তেই জোরে চেপে ধরে সুপ্ত। সূক্ষ্ম ব্যথায় আর ভয়ে চোখ খিচে নেয় ত্রয়ী। নিস্তব্ধতায় ছেয়ে আছে ড্রয়িং রুমে। সোফায় সকলে থমথমে মুখে বসে আছে। কারো কারো চোখে ভয় বিদ্যমান। গেস্টরা চলে গিয়েছেন বেশ কিছুক্ষণ হলো। বাড়ির সকলের মুখের দিকে একবার করে তাকিয়ে সুপ্ত বলে ওঠে, এত চিন্তিত হওয়ার কিছু নেই, কারোর কিছু হয়নি, ত্রয়ী ঠিক আছে। ত্রয়ী সুপ্তের কথায় চোখ তুলে তাকায়। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, তবে সেই সময়টায় সে বেশ ভয় পেয়েছিল। দিক বিদিক শূন্য হয়ে পড়েছিল তার। এমনকি সুপ্ত যে তার হাত ধরে টেনে ড্রয়িং রুম অব্দি নিয়ে এসেছিল সেটাতেও তার হুঁশ ছিল না। গুলির আওয়াজে তটস্থ হয়ে অনেক গেস্টই পরপরই প্রস্থান করেন। মিসেস সুরিজ সুপ্তের দিকে চেয়ে শাসনের স্বরে বলে ওঠে, চিন্তিত হতে না বলছিস? বাচ্চাটার যদি কিচ্ছু হয়ে যেত? সুপ্তের মায়ের কণ্ঠে নিজের জন্য উৎকণ্ঠা দেখে মনে মনে খুশি হয় ত্রয়ী। তারপর ওনার পাশ ঘেঁষে বসে কাঁধে মাথা রাখে। দুহাতে ওনার বাহু জড়িয়ে ধরে সে মিষ্টি করে বলে ওঠে, কিছু হয়নি তো মা, এবার আর চিন্তা করবেন না। মিসেস সুরি ত্রয়ীর গালে আদর করে বলে, বুঝেছি এসব। তোমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, মা হওয়ার পর বুঝবে সন্তানের এইটুকুতেই মায়ের কতটা হৃদয় পড়ে। ত্রয়ী কিছু না বলে সুপ্তের দিকে আর চোখে চায়। সুপ্ত তাদের দিকে চেয়ে আছে দেখে দ্রুত চোখ সরায় সে। পরক্ষণেই বেলার কথা মনে পড়তেই অভিমান ও রাগের সংমিশ্রণে মুখশ্রী কঠিন হয়ে আসে তার। সুপ্তের দেওয়া ভিডিও সে সম্পূর্ণ দেখতে পারেনি। সুপ্ত যে বেলাকে প্রশ্ন করেছে ঠিক সেই মুহূর্তে গিয়ে হ্যাচকা টানে সুপ্তের বুকে এসে পড়ে সে। তার ফলস্বরূপ তার হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লে চলে গেছে। মিসেস রেহনাওয়াজ সবাইকে যে যার ঘরে যাওয়ার নির্দেশ দিলে সকলে ড্রয়িং রুম থেকে সকলের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ত্রয়ীও উঠে দাঁড়ায় রুমে আসবে বলে। সিঁড়ির কাছাকাছি এসে এক পর্যায়ে এসে তার চোখ পড়ে বেলার উপর। তাকে কিছুটা বিরক্ত মনে হচ্ছে, যেন ত্রয়ী সেই গুলির শিকার হলে বরং ভালো হতো। ত্রয়ী চোখ ফিরিয়ে চুপচাপ রুমে এসে পড়ে। আরশির সামনে দাঁড়িয়ে কানের ঝুমকো চুড়ি খুলে রেখে দেয়। তার মুখ থমথমে মলিন দেখাচ্ছে।
গলায় একটা চেন পরেছে ত্রয়ী। এটা মূলত মিনি আর তন্দ্রায় নিয়ে এসেছিল সাজগোজের সময়। ভারী ভারী নেকলেসকে বুড়ো আঙুল দেখিয়ে সিম্পল চেনটাই পরেছে ত্রয়ী। সেটা খুললে কবলে হাত দিতেই পুরুষালী কণ্ঠে তার হাত স্থির হয়ে আসে ত্রয়ীর। ওটা খুলতে হবে না, তুমি যাতে সবসময় পড়তে পারো তাই এটা বানিয়েছেন মা। সুপ্তের কথায় গলা থেকে হাত নামায় ত্রয়ী। তারপর দর্পণে সুপ্তের প্রতিবিম্বের দিকে এক পলক তাকিয়ে সুটকেস থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। 15 মিনিট সময় নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হয়ে আসে ত্রয়ী। সাদা কামিজ, সাদা স্কার্ট প্লাজো আর গলায় খয়েরি ওড়না পরিহিত ত্রয়ীর দিকে তাকিয়ে থমকায় সুপ্ত। কিন্তু ত্রয়ী আনমনা, তাই সুপ্তের দৃষ্টি যে তার সর্বাঙ্গে বিচরণ করছে তা বুঝতে পারে না সে। খোলা চুল ছড়িয়ে পড়েছে পিঠ জুড়ে, চলন্ত ফ্যানের বাতাসে তারা উড়ছে বাধাহীন। মুগ্ধ করছে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা যুবককে। চোখে মুখে পানি দেওয়ায় ভ্রুজোড়া আর চোখের পাপড়িতে পানির কণা লেগে আছে, যা আরও আকর্ষণীয় করে তুলেছে সাজসজ্জাবিহীন ত্রয়ীকে। সুপ্তের দিকে এক পলকও না তাকিয়ে ত্রয়ী সোজা বেলকনিতে এসে পড়ে। রেলিং ধরে দাঁড়িয়ে দৃষ্টি দেয়ও নিকষ কালো আসমানের পানে। দরজা আটকানোর শব্দ কর্ণগোচর হতেই ত্রয়ী বুঝতে পারে এতক্ষণ বিছানায় বসে থাকা মানবটি ওয়াশরুমে ঢুকেছে। বাহিরের ঠান্ডা হাওয়া এসে ত্রয়ীকে ছুঁয়ে দিয়ে যায়। শীতলতা অনুভব করতে সে চোখ বুজে সন্তর্পণে। মিনিট 10 নীরবতা উপভোগ করার পর ত্রয়ীর কানে ভেসে আসে, ঝগড়ুটে মহিলা, ঝগড়া করেই নিশ্চয়ই এমন শত্রু বানিয়েছেন যে প্রাণে মারার মতো পদক্ষেপ নিতে পারে। সুপ্তের কথায় বিরক্তি নিয়ে তার পানে ফিরে তাকায় স্ত্রী। অন্ধকার আচ্ছন্ন বেলকনিতে সুপ্তের চেহারা আবছা দৃশ্যমান হয় ত্রয়ীর নিকট। ত্রয়ী ভ্রুকুচকে বলে ওঠে, উল্টাপাল্টা কথা বলবেন না একদম। ত্রয়ীর কণ্ঠ মলিন শোনায় অনেকটা। সুপ্ত তবে ঠোঁটের কোণে দুষ্টু হাসিটা বজায় রেখে বলে, আমার তো তাই মনে হচ্ছে। আপনি মনে করলেই যে তা ঠিক এমন কোনো কথা আছে? আশ্চর্য। আমিও তাই বলি, তুমি মনে করলেই যে সব ঠিক এমন কোনো কথা আছে? আর প্রশ্নটা এমনি এমনি করিনি, তুমি আমার সাথে যে পরিমাণ তর্ক করো, সো আই গেস। আপনার সাথে তর্ক করি কারণ আপনি আমার স্বামী আর আমি আপনাকে। এতটুকু বলে যেন ত্রয়ীর হুঁশ ফেরে সে কি বলছে। মনে আসা শব্দ এসে জিভের আগায় এসে আটকায়। এদিকে শুভ্র ভ্রু কুচকি ওর দিকে তাকিয়ে বাক্যের শব্দটুকু শোনার জন্য উৎসুক হয়ে আছে। কয়েক সেকেন্ড ব্যয় করার পর ও ত্রয়ী স্তব্ধ দেখে তার সামনে ঝোঁকে সুপ্ত। কিন্তু এটুকুতেই ত্রয়ীর দৃষ্টি বড় বড় হয়ে আসে। সুপ্তকে ভ্রু উঁচিয়ে শুধায়, তুমি আমাকে? ত্রয়ী আমতা আমতা করে মুখ নিচু করে তাকিয়ে বলে ওঠে, আমি আপনাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি, অন্যায়ের সাথে সন্ধি করতে নয়। বাই দ্য ওয়ে, আই ডিজার্ভ এ থ্যাঙ্কস। বাট আই এম নট থ্যাঙ্কফুল টু ইউ। কারণ আপনার জন্য আমাকে দুনিয়ার তিক্ততা আরও সহ্য করতে হবে, আপনার করা কর্মের তিক্ততা আমায় সহ্য করতে হবে। ত্রয়ীর নেত্র রাগে পূর্ণ, তেজে পূর্ণ কণ্ঠ কথাখান হয়তো ভেসে আসলো, তবে সুপ্ত শুনল না। তার দৃষ্টি স্থির হয়েছে তেজপূর্ণ ওই নেত্রদ্বারে। মানসপটে একটু সুর ভেসে আসে, কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সুপ্তের অভাবে তাকানো দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেলে ত্রয়ী। সুপ্ত তার অনেকটাই কাছাকাছি চলে এসেছে, যার ফলে ত্রয়ী সেটে আছে রেলিংয়ের সাথে। সুঠাম গড়নের যুবক তাতে খুব বেশি পিছিয়ে যায় না। সুপ্তকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে, আজ ভাগ্যে মৃত্যু লেখা ছিল না বলে বাঁচাতে পেরেছেন, তবে যেদিন সত্যি সত্যি মরণ এসে পড়েছে সেদিন শত চেষ্টার পরেও আমার প্রাণ রক্ষা করা হয়ে উঠবে না। চলন্ত ত্রয়ীকে পেছন থেকে আঁকড়ে ধরল সুপ্তের অদৃশ্য হাত। অদৃশ্য, তাই তো। তার নাগালে না এসে যদি নিজ গন্তব্যে পৌঁছালো রমণী। সুপ্ত আরেকবার মুগ্ধ হলো তার ব্যক্তিগত রমণীর তর্ককলায়। ত্রয়ী গিয়ে সোজা পালঙ্কে শুয়ে পড়েছে। ঘুম পিপাসু আখিদয় করেছে অনিশ্চয় বদ্ধ, তবে মস্তিষ্কে ঘুরতে থাকা নানা প্রশ্ন তাদের উত্তর খুঁজতে ব্যস্ত।
সত্য মিথ্যা নিপীড়নে অতিষ্ঠ তার শক্ত রূপী কোমল হৃদয় বদ্ধ চোখ জোড়া খুলে গিয়ে আপনা আপনি ছুটে যায় বেলকনি পানে। তার দিকে পিঠ দিয়ে থাকা মেরুন রঙের শার্ট পরিহিত যুবককে আবছা দেখা যাচ্ছে আধারে। ত্রয়ী দেখে তার আর সুপ্তের মাঝে বিষাদ দূরত্ব। সুপ্তের দিকে চেয়ে ত্রয়ী অকপটে উচ্চারণ করল, আপনার আর আমার মাঝে দূরত্ব ততদিন ঘুচবে না যতদিন না আপনার শুদ্ধ হৃদয় আমার হৃদয়ের নিকট শুদ্ধ হয়ে উঠবে। আর সেদিন থেকে যাই হয়ে যাক না কেন, আপনার শুদ্ধতা আপনার পবিত্রতা আমি চোখ বুজে স্বীকার করব। বেলকনিতে দাঁড়িয়ে থাকা সুপ্ত নিকষ আধারের দিকে তাকিয়ে বলে উঠল, মেডিকেলে পড়ুয়া সাধারণ ছাত্রী শান্তিপ্রিয় ত্রয়ীর উপর হামলা হতে পারে না, তবে তার উপর এই প্রাণঘাতী হামলার হেতু স্বয়ং আমি। অফিসের চেয়ারে আরামসে বসে রিসেন্ট আসা কেসের ফাইলে তীক্ষ্ণ দৃষ্টি বোলাচ্ছিল সুপ্ত। হঠাৎ করেই ভাবনার এক পর্যায়ে কালকে রাতে চিন্তা করা কথাগুলো মনে ভেসে ওঠে তার। ক্লায়েন্টের কেস সলভ করতে বসে সহধর্মিনীর উপর হামলার হিসেব মনে আসছে দেখে কপাল চুলকায় সুপ্ত। তারপরই একটা ভাবনা এসে মস্তিষ্কে এসে ঠোকর খায়। যদি তার বাড়ির আঙিনায় ত্রয়ীকে কেউ মারার প্ল্যান করতে পারে, তবে বাহিরে সেটা তো দুধ ভাত। হঠাৎ করে ফাইলটা টেবিলে রেখে সোজা হয়ে বসে সুপ্ত। ডান হাতের তর্জনী ও বুড়ো আঙুল দিয়ে কপাল চাপ প্রয়োগ করে চোখ বুজে কপাল কুঁচকে ফেলে সে। শত্রু নিশ্চয়ই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। এ মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে ত্রয়ীকে তাদের হাতের নাগালের বাইরে নিয়ে যাওয়া, যেখানের সন্ধান হামলাকারীদের নিকট থাকবে না। এমন একটা স্থানের কথা মাথায় আসতেই চোখ মেলে তাকায় সুপ্ত। তারপর সেই অজ্ঞাত হামলাকারীদের উদ্দেশ্যে বাঁকা হাসি ফোটে তার ওষ্ঠপটে। টেবিলে থাকা মোবাইল হাতে নিয়ে ত্রয়ীকে ফোন করবে তার আগেই কেবিনের দরজায় নক করার আওয়াজ ভেসে আসে। একটা নারী কণ্ঠ বলে চলছে, মে আই কাম ইন স্যার? গম্ভীর আওয়াজে কাম ইন উচ্চারণ করার সেকেন্ডের মাঝে সালোয়ার কামিজ পরিহিত একজন মেয়ে ভেতরে প্রবেশ করে। সুপ্তের দিকে চেয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, আমি নিজুম স্যার, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ক্লাস শেষে ক্যাম্পাসে একটা ভারী সাইজের বড় জারুল গাছের নিচে একাকী বসে আছে ত্রয়ী। পরনে সাদা সালোয়ার কামিজ, অ্যাপ্রন আর গলায় আকাশি রঙের ওড়না ঝুলানো। দীঘল কেশ বেনি করে রাখা, বসে থাকায় ওড়না আর চুল ঘাসের ওপর পড়ে রয়েছে। ত্রয়ী হেলান দিয়ে থাকা গাছটার দিকে তাকিয়ে ভাবে, একসময় ফুলে ফুলে পূর্ণ থাকা গাছটায় এখন কেবল সবুজের সমারোহ। বর্ষার সময়টাতে এই স্থানে বেগুনি নীল রঙের অনেক ফুল পড়ে থাকে। গাছের দিকে তাকিয়ে স্মৃতিচারণ করে একটা দীর্ঘশ্বাস ফেলে ত্রয়ী। আমাদের জীবনটাও এমন, এক প্রহর আনন্দে কাটলে পুরো দিন বিষণ্ণতায় ডোবে। ঘাড় ঘুরিয়ে বাঁ পাশে তাকায় ত্রয়ী, তার চোখ জোড়ায় অপেক্ষা বিদ্যমান। গেটের কাছে একটা মেয়েকে দেখতেই অপেক্ষার অবসান ঘটে তার। বন্নি হাতে দুটো আইসক্রিম নিয়ে এক প্রকার দৌড়ে এদিকেই আসছে। ত্রয়ীর কাছে এসে একটা আইসক্রিম ত্রয়ীকে দিয়ে বলে, কি বিবাহিত আফু, বাসরাত কেমন কাটলো? বন্নির কণ্ঠের দুষ্টুমির ছাপ। ত্রয়ী কিছু না বলে নিজ মনে আইসক্রিম খাচ্ছে। ওকে কিছু বলতে না দেখে বন্নি ফের বলে, বুঝেছি, লজ্জা পাচ্ছিস। ত্রয়ী পট করে ওর দিকে তাকিয়ে বলে, আমাকে দেখে মনে হচ্ছে আমি লজ্জা পাচ্ছি? ত্রয়ীর স্বাভাবিক মুখশ্রী দেখে বন্নি দুপাশে মাথা নাড়ায়, তারপর আফসোসের স্বরে বলে, বিয়ে করলি দাওয়াতও দিলি না? দাওয়াত দিইনি তোকে, বল তুই যাসনি? গ্রামের বাড়িতে বিয়ে করেছিস, যাওয়ার কোনো জো আছে? ত্রয়ী কিছু বলবে তার আগেই বন্নি লজ্জা লজ্জা মুখ করে বলে ওঠে, তুই দিসনি তো কি হয়েছে? আমার আর সুপ্তের বিয়েতে পুরো কলেজের স্টুডেন্টকে দাওয়াত দিব। ওর কথা শুনে ত্রয়ী অদ্ভুত চোখে তাকায়। তাকে এভাবে তাকাতে দেখে বন্নি বলে ওঠে, ভাবছিস দিবা স্বপ্ন দেখছি? জানিস আমি রোজ দোয়া করি যাতে ওনার সাথে আমার বিয়েটা হয়ে যায়, তাও ফিল্মি ভাবে। এটা পূরণ হবে দেখিস। ত্রয়ী গোল গোল চোখে তাকিয়ে বন্নির কথা শুনছে। এর আগে এমন কথা শোনেনি তা নয়, তবে তখন সুপ্ত ছিল পরপুরুষ আর এখন তার অর্ধাঙ্গ। বন্নি আরও অনেক কিছুই বলছিল, তখনই ত্রয়ীর ফোনে কল আসে। আইসক্রিম খাওয়া স্থগিত রেখে ফোনের দিকে তাকায় ত্রয়ী। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা আনসেভ হলেও তা চেনে ত্রয়ী। ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই পুরুষালী ভরাট স্বরে ভেসে আসে কণ্ঠ, কোথায় তুমি?
কোথায় থাকবো? কলেজ ক্যাম্পাসে আমি। ক্লাস শেষ? হ্যাঁ। ওয়েট 10 মিনিটস, ওকে? এতটুকু কথোপকথনের পশ্চাতে অপর পাশের ব্যক্তিটি কল কাটে। ত্রয়ী এত শত না ভেবে ফের বনির কথা শোনায় মনোযোগ দেয়। সুপ্ত মেডিকেল ক্যাম্পাসে এসে দেখে ত্রয়ী একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাগটা সামনে এনে রেখেছে, একটু পর পর ওষ্ঠ নাড়িয়ে কথা বলছে সামনে থাকা মানুষটির সাথে। ফের সুপ্ত ত্রয়ীর ফোনে কল দেয়। ফোন ত্রয়ীর সাথেই ছিল। কল আসার সাথে সাথে ফোন রিসিভ করে ত্রয়ী। বাঁদিকে তাকাও, আমাকে দেখতে পেলে দ্রুত চলে আসো। ত্রয়ী তৎক্ষণাৎ বাঁদিকে ফিরে তাকায়। প্রথমে ঝাপসা দেখা মানবটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। পাশ থেকে ভেসে আসে বন্যির উল্লাসিত কণ্ঠ। সে ত্রয়ীর হাত ঝাঁকিয়ে বলে চলেছে, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ ইয়ার! স্বয়ং সুপ্ত রেহনাফ এখানে! আমার ক্রাশটা দেখ দেখ, এদিকে তাকিয়ে আছে। বন্যির কণ্ঠে যেন আর আনন্দ ধরে না, এত উল্লাস। ত্রয়ীর কানে ফোন ধরে সুপ্তের দিকে তাকিয়ে। সুপ্তেরও একই দশা। সুপ্তের পরনে কফি কালারের শার্ট, কালো প্যান্ট, শার্ট ইন করা, হাতে কালো বেল্টের এক্সপেন্সিভ ওয়াচ। হি লুক ভেরি হ্যান্ডসাম। বন্যি গালে এক হাত দিয়ে সুপ্তের দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে। যতই হোক তার অষ্টমতম ক্রাশ। ত্রয়ী কিছুক্ষণ নীরবতা বজায় রেখে আস্তে করে বলে ওঠে, যাব না, আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। তারপরে কল কেটে দিয়ে সুপ্তের থেকে দৃষ্টি সরায় ত্রয়ী। বন্যির দিকে তাকিয়ে অবশিষ্ট আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেয়। তার এই আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠে সুপ্তের মন। অসন্তুষ্ট চোখে ত্রয়ীর পানে চেয়ে রয় সে। এই মেয়েকে নিয়ে কি করবে সে? তারপর সে পকেটে মোবাইল ভরে নিয়ে ত্রয়ীর দিকে এগোয়। আশেপাশের মেয়েরা ওকেই উকিঝুঁকি দিয়ে দেখছে। সুপ্ত বড় বড় পা ফেলে ত্রয়ীর দিকে এগিয়ে যাচ্ছে। তা দেখে বন্যির চোখ বড়সড় হয়ে ওঠে। বন্যি সেদিক তাকিয়ে বলে ওঠে, ইস, উনি এমন কিলার লোক নিয়ে এদিকে এইভাবে কেন এগিয়ে আসছেন? ওর কথা শুনে ফট করে বামে তাকাই ত্রয়ী। যথারীতি ভ্রু কুঁচকে আসে তার। সুপ্ত এতক্ষণ এদের পাশেই চলে এসেছে। ত্রয়ী কিছু বলে উঠবে তার আগেই ত্রয়ীকে কোলে তুলে নেয় সুপ্ত। আকস্মিক ঘটনায় বড় বড় করে তাকিয়ে সুপ্তের কাঁধে খামচে ধরে ত্রয়ী। এদিকে বন্যির চক্ষু চড়ক গাছ। তার ক্রাশ তার সামনেই তার বিবাহিত বান্ধবীকে কোলে তুলে নিয়েছে। বেচারা এই দৃশ্য দেখার জন্যই বেঁচে ছিল। সুপ্ত ত্রয়ীকে নিয়ে মেডিকেল কলেজের গেটের দিকে হাঁটা শুরু করে। ত্রয়ী বড় বড় চোখে চেয়ে কণ্ঠে প্রাণ রেখে বলে ওঠে, এটা কি করছেন আপনি? সবার সামনে আমায় এভাবে কোলে করে নিয়ে যাচ্ছেন কেন? নামান আমায়, এক্ষুনি নামান বলছি। সুপ্ত ওর দিকে চেয়ে বাঁকা হেসে বলে ওঠে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তাকে কোলে করে নিয়ে আসো। সুপ্ত ওর কথা শুনবে না বুঝতে পারার পর ত্রয়ী দুহাতে মুখ ঢেকে নেয়। ত্রয়ীর আইসক্রিম ওই গাছতলাতেই পড়ে গেছে। ঘাড় কাত করে একবার সেদিকে তাকিয়ে ত্রয়ী বলে ওঠে, আমার আইসক্রিম, আপনার জন্য সেটাও সম্পূর্ণ খেতে পারলাম না আমি। বলেই অভিমানে গাল ফোলায় ত্রয়ী। এভাবে বাচ্চাদের মতো গাল ফোলাতে এই প্রথম দেখল সুপ্ত। চেহারায় অভিমানী ছাপ। সুপ্ত ত্রয়ীকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি ছাড়ে। ঠিক তখনই একটা বুলেট তাদের পাশ কাটিয়ে দেওয়ালে লাগে। সাথে সাথে আক্রোশে ফেটে পড়ে অজ্ঞাত ব্যক্তি। চলন্ত গাড়িতে কোনো কথা বলে না দুজনে। বাড়িতে এসে রুমে আসতেই সুপ্ত ত্রয়ীকে উদ্দেশ্য করে বলে ওঠে, ব্যাগ প্যাক করুন বধূ সাহেবা, শ্বশুর বাড়ি থেকে জামাই আদর খেয়ে আসি। দয়া করে আপনার এই সস্তা নাটক বন্ধ করুন মিস্টার সুপ্ত রেহনেওয়াজ। ত্রয়ীর রাগান্বিত আওয়াজে আর মেঝেতে কাঁচ ভাঙার শব্দ বন্ধ দরজার ওপারে না পৌঁছালেও সুপ্তের কানে ঝংকার তুলল। ত্রয়ীর এরূপ আচরণে সে একটুকুও না রেগে শান্ত চোখে তাকালো। ত্রয়ী তখন অগ্নি দৃষ্টি দিয়ে সুপ্তের দিকে তাকিয়ে। সুপ্ত ওর চোখের দিকে তাকিয়ে শান্ত আওয়াজে বলে ওঠে, এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শান্ত হও আর ডাইনিংয়ে চলো, তারপর আমরা তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সুপ্তের কথায় ত্রয়ীর রাগের মাত্রা কমল না, বই বাড়ল। তেজি স্বরে সুপ্তকে উদ্দেশ্য করে বলে উঠল, কতদিন এভাবে থার্ড ক্লাস মানুষদের মতো দুই নৌকায় পা দিয়ে চলবেন? ত্রয়ীর কথার বিপরীতে সুপ্তের কোনো প্রতিক্রিয়া না দেখে ত্রয়ী ভ্রু কুঁচকায়। সুপ্ত পকেটে হাত পুরে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে যেন ত্রয়ীর মনে বন্যি শিখারা তাদের মাত্রা ছাড়িয়ে যায়।
নিচে যে ভাঙা কাচের টুকরো পড়ে আছে তাতে নজর নেই রাগান্বিতার। সুপ্তের দিকে তাকিয়ে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসতে পায়ের সদ্য ভাঙা ধারালো কাচের টুকরোর আঘাত হানে। তবে ক্রোধের চরম শিখরে পৌঁছে গেলে মানুষ আঘাতের পরোয়া করে না। ত্রয়ী কাচের ওপর দিয়ে এসে সুপ্তের সামনে দাঁড়ায়। অতি দ্রুত ত্রয়ী অবিশ্বাস্য এক কার্য করে বসে। সুপ্তের শার্টের কলার ধরে ক্ষোভ নিয়ে বলে ওঠে, আপনার কাজিন বেলা বা প্রেমিকা ও আমায় কি বলেছে জানেন? উই লাভ ইচ আদার। আপনি ওকে আর ও আপনাকে ভালোবাসে। একজন নববিবাহিত স্ত্রীর কাছে স্বামীর নামে শোনা এই শব্দগুলো কতটা কষ্টদায়ক আন্দাজ করতে পারেন আপনি? সুপ্ত কলারের দিকে ত্রয়ীর মুষ্টিবদ্ধ হাতের দিকে একবার চায়, তারপর ভাঙা কাচের ওপর দাঁড়ানো ত্রয়ীকে দেখে এক ঝটকায় ত্রয়ীর পেটে আর হাঁটুর নিচে ধরে কোলে তুলে ফেলে। আকস্মিক সুপ্তের এরূপ কাজে ত্রয়ী চমকে সুপ্তের মুখের পানে চায়। সুপ্তের গলায় থাকা হাতে সামান্য চাপ দিয়ে বলে ওঠে, নামায় এভাবে হুটহাট না বলে করলে নিবেন না আপনি। আমার একদম ভালো লাগছে না এটা। সুপ্ত ত্রয়ীর অগ্নি চোখে চেয়ে ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে বলে ওঠে, আই ডোন্ট কেয়ার মাই ওয়াইফ। সুপ্ত ত্রয়ীকে নিয়ে পালঙ্কের দিকে যায়। ত্রয়ী ফের বলে ওঠে, আপনি আমার অনুমতি না নিয়ে দুবার কোলে তুললেন সুপ্ত। সরি টু সে, বাট 2 বার না 3 বার। ত্রয়ী চোখে গোল গোল হয়ে আসে সুপ্তের কথা শুনে। 3 বার? সজ্ঞানে তো ত্রয়ীকে 2 বারই কোলে নিয়েছে সুপ্ত। তবে কি ত্রয়ীর অজান্তে তাকে কোলে নিয়েছে সুপ্ত? ত্রয়ীর ভাবনার মাঝেই ত্রয়ীকে পালঙ্কে বসিয়ে দেয় সুপ্ত। এবার পায়ের তালুতে ব্যথা অনুভব হয় ত্রয়ীর। পা তুলে দেখে তাকে দুটো কাচের টুকরো গেঁথে আছে। রক্তে লালাভ হয়ে আছে পায়ের তালু। তখনই সুপ্ত ফার্স্ট এইড বক্স নিয়ে এসে মেঝেতে বসে পড়ে। ত্রয়ীর পায়ের তালুতে হাত রাখতে যাবে, তখনই ত্রয়ী বলে ওঠে, আমি নিজেই পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। সুপ্ত এবারও শান্ত চোখে মাথা নিচু করে ত্রয়ীর পানে তাকায়। সুপ্ত নিজেকে শান্ত প্রমাণ করলেও ভেতরে ভেতরে রাখছে সে। তবে স্বামী স্ত্রীর মাঝে যখন একজনের উগ্রতা বৃদ্ধি পায়, তখন অপরজনকে শান্ত মস্তিষ্কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। সুপ্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে কস্টেপ কেটে নিয়ে আসে। তারপর সেটা ত্রয়ীর মুখে লাগিয়ে দিয়ে বলে, অনেক কথা বলেছ, সব শুনেছি। এখন আমি বলবো, তুমি শুনবে। আর তার জন্য তোমার মুখটা কিছুক্ষণ বন্ধ রাখা দরকার। ত্রয়ী কিছু না বলে সুপ্তের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। তার হাত যে উন্মুক্ত, সেটা দিয়ে মুখের টেপ খুলে ফেলতে পারবে সেই হুঁশ নেই তার। সুপ্ত অতি সূক্ষ্মভাবে পায়ের তলা থেকে কাচের টুকরো টেনে বের করে। চোখ বুজে ব্যথা সামলে নেয় ত্রয়ী। সুপ্ত পায়ে ড্রেসিং করতে করতে বলে, আমি বুঝলাম না তুমি কিভাবে ঘরের স্বামীর কথা রেখে বাইরের মেয়ের কথায় এত বিশ্বাস করে বসলে। সুপ্তের কটাক্ষ শুনে ভ্রু উঁচাই ত্রয়ী। সুপ্ত ফের বলে ওঠে, ট্রাস্ট মি, যদি বেলার প্রতি আমার একটু ইন্টারেস্ট অ্যান্ড ফিলিংস থাকতো, তাহলে তুমি আমার অর্ধাঙ্গিনী রূপে আমার কক্ষে এই যত্নে থাকতে না। এখন তুমি আমার কথা বিশ্বাস করবে না, অন্য কারো কথা তোমার ব্যাপার। সুপ্ত ব্যান্ডেজ শেষে অতি যত্নে ত্রয়ীর পা নরম বিছানায় রেখে দেয়। তারপর এক টানে খুলে দেয় মুখে লাগানো টেপ। বা পাশের ভ্রু সামান্য উঁচিয়ে সুপ্ত বলে ওঠে, কিছু বলবে তুমি? ত্রয়ী কিছু না বলে চুপ করে আছে দেখে সুপ্ত বলে ওঠে, 30 মিনিট বাদে রুমে খাবার পাঠাচ্ছি, শাওয়ার নিয়ে নাও। তারপর কক্ষ থেকে বের হয়ে যায় সুপ্ত। রুম থেকে বেরিয়েই এতক্ষণ ধরে থাকা শান্ত স্বভাব উবে গিয়ে মুখমণ্ডল কঠোর হয়ে আসে তার। লম্বা লম্বা দ্রুত পা ফেলে ড্রয়িং রুমে এসে পৌঁছায় সে। পুরো জায়গায় চোখ বুলিয়ে বেলাকে দেখতে না পেলে মিসেস সুরেদের উদ্দেশ্যে বলে ওঠে, মা বেলাকে ডাকুন শীঘ্রই। ছেলের কণ্ঠস্বর আর মুখভঙ্গি দেখে মিসেস সুরেদ কিছুটা জিজ্ঞেস না করে বেলাকে ডেকে আনে। সুপ্ত তাকে ডাকছে ভেবে প্রথমে খুশি হলেও সুপ্তের মুখভঙ্গি দেখে ভয় গ্রাস করে বেলাকে। কাজিনদের মধ্যে সবচেয়ে রাগী হলো সুপ্ত। সবসময় রাগতে দেখা যায় না তাকে, তবে যখন রাগান্বিত হয় তখন সকলে বেশ আতঙ্কে থাকে। সুপ্ত বেলাকে দেখেই সোজা সাপটা প্রশ্ন করে, তুই ত্রয়ীকে কি বলেছিস?
বেলা ভীতু চোখে সুপ্তের পানে তাকিয়ে রয়, মুখে কিছু বলে না। সুপ্ত ফের বলে, তাড়াতাড়ি অ্যান্সার দে বেয়াদব। সুপ্তের হুঙ্কার পূর্ণ আওয়াজে কেঁপে ওঠে বেলা। কিছু না বলে চুপ করে রয় শুধু। তার মৌনতা দেখে সুপ্ত ক্ষিপ্ততা নিয়ে বলে, এটাই বলেছিস তো আমি তোকে আর তুই আমাকে ভালোবাসিস? সুপ্তের চিৎকারে মিনি, তন্দ্রা ও বর্ণ সকলে এসে ড্রয়িং রুমে ভিড় জমায়। মিনি আর বর্ণ সুপ্তের চাচাতো ভাই বোন। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় ওরা সকলে মিলে এই বাড়িতেই থাকে। চেঁচামেচি শুনে বেলার মা, সুপ্তের একমাত্র ফুপু এসে হাজির হয়। মেয়ের উপর সুপ্তকে চেঁচামেচি করতে দেখে মেয়েকে আগলে নিয়ে বলেন, দেখ আমার মেয়েটাকে কিভাবে ভয় পেয়ে আছে। তুই 2 দিন আগে করে বউ নিয়ে আসা মেয়েটার জন্য বেলাকে এভাবে বকছিস? একথা শুনে সুপ্তের রক্ত উষ্ণ হয়ে ওঠে। ফুপুর কটাক্ষপূর্ণ কথা আর বেলার ন্যাকামো দেখে পিত্তি জ্বলে যাচ্ছে তার। সে বলে ওঠে, আপনার মেয়ে যখন আমার নামে আজে বাজে বলে, আমার চরিত্রের দিকে আঙুল তুলল, তখন যদি আপনি মেয়েকে শাসন করতেন, তখন আজকে সবার সামনে ওকে এভাবে অপমানিত হতে হতো না। আর কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন আপনি? ত্রয়ী আমার স্ত্রী, ওর নাম এই বাড়িতে সম্মানের সাথে নেওয়া হবে। সুপ্তের ক্ষিপ্রতা পূর্ণ আওয়াজে বেলার মা মনিকা বেশ অসন্তুষ্ট হলেন। সুপ্ত বেলার উদ্দেশ্যে বলে উঠল, যদি তুই আবার আমার নামে ত্রয়ীর কাছে উল্টাপাল্টা কিছু বলবি বলে মনে করিস, তবে ব্যাগ প্যাক কর আর তোদের বাড়িতে গিয়ে বিশ্রাম কর। সুপ্তের মুখে সোজা সাপটা এমন কথা শুনে বেলা অবাক হয়ে তাকায়। সাথে সাথে সকলেই অবাক হয়ে সুপ্তের মুখ পানে চায়। বেলা কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, কিছুদিন আগে অবধিও তো তুমি ত্রয়ীকে চিনতে না, মামির পছন্দে বিয়ে করেছো ওকে, আর আজকে ওর জন্য আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? সুপ্ত এবার বেলার দিকে শান্ত চোখে চায়, কণ্ঠ খুবই শান্ত করে বলে ওঠে, তোর কি মনে হয় ত্রয়ী শুধুই আমার মায়ের পছন্দ করা মেয়ে? ত্রয়ী ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়েছে মাত্র। পরনে কমলা রঙের জর্জেটের শাড়ি, গোল্ডেন কালার ব্লাউজের বিস্তার কোনই অবধি, চুলে তোয়ালে পেঁচানো। ত্রয়ী যেই চুলে হাত দিবে তখনই দরজায় নক করে কেউ। ত্রয়ী কে জানতে চাইলে মিনির গলার আওয়াজ ভেসে আসে। ত্রয়ী দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে সে। হাতে খাবার দেখে কিছুটা ইতস্তত বোধ করে ত্রয়ী। মিনি ট্রে সহ খাবার বিছানায় রাখতে রাখতে বলে, আচ্ছা ভাবি, বেলাপু তোমায় কি বলেছিল বলো তো, যার জন্য সুপ্ত ভাইয়াকে অনেকদিন পর এভাবে রাখতে দেখলাম? ত্রয়ী মিনির কথা শুনে কিছুটা আন্দাজ করে বলে, নিচে কিছু হয়েছে মিনি? কিছু করেছেন উনি? মিনি দাঁড়িয়ে কোমরে এক হাত রাখে, তারপর বলে, সুপ্ত ভাই রেগে বুম হয়েছিল, বেলাপুকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছে। তুমি বেলাপুর কথা একদম বিশ্বাস করো না। ভাইয়ার কাছ থেকে রিজেক্ট হওয়ার পর থেকেই মনে ক্ষোভ পুষে রেখেছে, তাই হয়তো তোমায় উল্টাপাল্টা কিছু বলেছে। ভাবি জানো তোমাকে কি সব বলেছে? তার জন্য ভাইয়া বেলাপুকে বাড়ি থেকে চলে যেতে অবধি বলেছে। আমি তো জাস্ট শকড। অপরাহ্নের সোনালি রোদ্দুর গায়ে মাখিয়ে ছুটে চলেছে সুপ্তের বাড়ি। পাশেই ফ্রন্ট সিটে চুপচাপ বসে আছে ত্রয়ী। লম্বা চুলগুলো ডান সাইড করে সামনে এনে রাখা, কানে ছোট্ট একটা স্টোনের ইয়াররিং, কপালে ছোট কালো টিপ। মাঝে মাঝে আর চোখে সুপ্তকে খেয়াল করছে সে। সুপুরুষ গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছে, চোখে একটা সানগ্লাস, পরনে সাদা রঙের শার্ট, নেভি ব্লু জিন্স, হাতের কালো বেল্টের ঘড়িতে গায়ের ফর্সা রং আরও ফুটে উঠেছে। সুপ্তের দিকে একবার তাকিয়ে ত্রয়ী নিজের হাত দুটো দেখে। সুপ্তের থেকে এক শেড কালো তার গায়ের রং। সুপ্ত এবার ডানে তাকিয়ে ত্রয়ীর পানে চায়। স্নিগ্ধতায় ঘেরা রমণী নিজের দু হাতের দিকে উল্টে পাল্টে দেখছে। ভ্রুজোড়া কুঁচকে আছে তার। সুপ্ত খেয়াল করে মাঝে মাঝে রোদ এসে ত্রয়ীর উপর পড়তেই নাকফুল আর গলায় থাকা স্বর্ণের চেন ঝিলিক মারছে। ত্রয়ী হঠাৎ সুপ্তের পানে তাকাতে দৃষ্টি সরায় সুপ্ত, গম্ভীর হয়ে আবার মনোযোগ দেয় গাড়ি চালানোয়। ত্রয়ী ভ্রু কুঁচকে ভাবে সুপ্ত কি তাকে এড়িয়ে গেল? কৌতূহল মনের ভেতরে পুষে না রেখে ত্রয়ী প্রশ্ন করে বসে, আপনি কি আমায় ইগনোর করছেন? এমন কেন মনে হচ্ছে তোমার? ত্রয়ীর প্রশ্নের হেতু বুঝতে না পেরে সুপ্ত পাল্টা প্রশ্ন করে। ত্রয়ী জানালার বাইরে দৃষ্টি রেখে বলে, এমনি। সুপ্ত আর চোখে ত্রয়ীকে দেখে
ভ্রুকুচকে বলে ওঠে, তুমি কি এখন এটা এক্সপেক্ট করছো যে আমি চলন্ত গাড়ি থামিয়ে তোমার দিকে মনোযোগ দেই? সুপ্ত কথাখান বলতে বলতে গাড়ি থামায়। তৎক্ষণাৎ সুপ্তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় ত্রয়ী। সুপ্ত উত্তরের আশায় ত্রয়ীর পানে নিষ্পলক তাকিয়ে আছে। ত্রয়ী এভাবে সুপ্তকে গাড়ি থামাতে দেখে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, আমি তো এমন কিছু বলিনি, গাড়ি কেন থামালেন আপনি? ত্রয়ীর মুখে বিস্ময়ের আভা ছেয়েছে ইতিমধ্যে। সুপ্ত গাড়ির দরজা খুলে নামলে ত্রয়ী ফের প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন আপনি? বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি। খালি হাতে গেলে আপনার নিশ্চয়ই সুনাম হবে না বধূ সাহেবা। সুপ্তের কথাই ত্রয়ী আশেপাশে তাকিয়ে বাজারের মাঝে গাড়ি থামিয়েছে সুপ্ত। সুপ্ত চলে যেতেই ত্রয়ীর ফট করে মনে পড়ে তারা যে যাচ্ছে তা তো বাড়িতে খবরই দেওয়া হয়নি। দ্রুত ফোন বের করে মায়ের নাম্বারে কল দেয় ত্রয়ী। সেকেন্ড 5 পর ফোন রিসিভ করে ত্রয়ীর মা। ত্রয়ী কিছু বলার আগেই তার উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে আসে,